সায়ান থামে, লম্বা কয়েকটা শ্বাস টেনে নেয় দ্রুত গতিতে। তার কণ্ঠ রোধ হয়ে আসে, অজানা এক ভয় গলা চেপে ধরেছে ক্ষণে ক্ষণে। মনে হচ্ছে এক্ষুনি দম বন্ধ হয়ে মারা যাবে। তবুও নিজেকে সামলে নিয়ে পুনরায় শান্ত দৃষ্টিতে তাকায় প্রিয়ন্তীর নুয়ে রাখা স্নিগ্ধ মুখটায়। সহসাই তার চোখে মুখে ফুটে ওঠে মুগ্ধতা। সায়ান স্মিত হাসে, আদরের স্বরে ক্ষীণ কণ্ঠে বলে, আমার চোখের দিকে একবার তাকাবে প্লিজ? সায়ানের কথার পিঠে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। প্রিয়ন্তীকে চোখ তুলে তাকাতে দেখে সহসায় মুখে হাসি ফুটে ওঠে সায়ানের। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, জানো পুতলি, কারোর মন জুড়ে থাকার চেয়ে তার মস্তিষ্কেও জুড়ে থাকাটা কতটা ভয়ঙ্কর। মন থেকে তো তাকে মুছে ফেলা যায়, কিন্তু মস্তিষ্ক, সেখান থেকে কি তাকে মুছে ফেলা যায় বলো? যায় না, একদমই যায় না। প্রতিটা মুহূর্তে সে ভয়ঙ্কর প্রলয়কারিণী মস্তিষ্ক বিচরণ করে, আর জানান দেয় এই প্রলয়কারিণীর হাতেই তোমার ধ্বংস লেখা আছে। জানো, সেই ভয়ঙ্কর কাজটা তুমি আমার সাথে করলে, আমায় ধ্বংস করলে প্রতিদিন, প্রতিনিয়ত। সায়ান পুনরায় থামে, প্রিয়ন্তীকে মাথা নিচু করতে দেখে তার দুপাশের সোফায় হাত রেখে কিছুটা ঝুঁকে পুনরায় বলতে শুরু করে, সেই ভয়ঙ্কর কাজটির জন্য তোমাকেও আমি ভয়ঙ্কর শাস্তি দিতে চাই। তোমাকে মিসেস ফ্রাজি বানাতে চাই। এ বাড়ির আশ্রিতা থেকে আমার বাড়ির রানী বানাতে চাই। সকলের কাছে সহজলভ্য মেয়েটাকে দুর্লভ্য বানাতে চাই। নিজের একান্ত অধিকারিণী বানাতে চাই। পুতলি, তুমি হবে মিসেস সায়ান ফিরাজি, প্লিজ। তুমি ভুল আবদার করছো দাদু ভাই। সে এখন মুনাফ দাদা ভাইয়ের স্ত্রী। সে চাইলেও তোমাকে কবুল করতে পারবে না। এই অন্যায় আবদার করো না ওর কাছে। আমার নাতনিটা যে এখনো অবুঝ। দয়া করে ওকে আর কোনো জটিলতার মধ্যে ফেলো না। রাহেলা বেগমের কথায় ঘাড়ের রগ ফুলে ওঠে সায়ানের। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বারবার এক কথা তার রাগের মাত্রাকে তরতর করে বাড়িয়ে দিচ্ছে, যার দরুন ঘাড় কাত করে তাকায় রাহেলা বেগমের দিকে। রাহেলা বেগমের চোখে চোখ রেখে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আমি বিশ্বাস করি না। আপনারা সবাই আমাকে মিথ্যা বলছেন। আমার কাছ থেকে আমার পুতলিকে কেড়ে নেবার জন্য এসব করছেন, তাই না? কিন্তু আমি আমি এটা হতে দিব না। ওকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব, সবার থেকে দূরে, সকলের চোখের আড়ালে। আপনাদের ছায়াও আমি ওর উপরে পড়তে দিব না। সায়ানের পাগলামিতে দু পা এগিয়ে আসে প্রান্ত। সে এতক্ষণ যাবৎ দূরে দাঁড়িয়ে সব দেখছিল শান্ত দৃষ্টিতে। প্রিয় ঘরে যা। আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার আমানতের রক্ষা করার দায়িত্ব আমার, যেটা আমি নিজেই নিজের কাঁধে তুলে নিয়েছি। আর আমি তোকে এই হুকুমটা করছি তোর ভাই হয়ে নয়, তোর ফাঁসর প্রান্ত নিহাফ চৌধুরী হয়ে। প্রান্তের কথা উঠে দাঁড়ায় প্রিয়ন্তী, যে এতক্ষণ যাবৎ এখানে বসেছিল শ্বাস আটকে, যার দরুন হুকুমটা আসতেই দ্রুত গতিতে পাশ কাটিয়ে আসে সায়ানের থেকে। প্রিয়ন্তী চলে যেতে নিলেই তার ওড়নার শেষ ভাগ এসে পড়ে সায়ানের চোখে মুখে। সায়ান চোখ বন্ধ করে নেয় আবেশে, গভীর শ্বাস টেনে ওড়না থেকে পুড়ে নিতে থাকে প্রিয়ন্তীর অস্তিত্বের ঘ্রাণ। ওড়নার পরিসমাপ্তিতে চোখ মেলে তাকায় সায়ান। সহসায় নিচু করে রাখা চোখগুলো গিয়ে ঠেকে প্রিয়ন্তীর নূপুর জড়ানো পায়ে। এই নূপুরের শব্দটাই একটু আগে তার মনে ছন্দ তুলছিল, আর এখন সে নূপুর জোড়াতে পায়ের প্রস্থান তার বুকে আগুন জ্বালাচ্ছে। সায়ানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সহসায় অশ্রু জড়ানো চোখ দুটো আশ্রয় হিসেবে খুঁজে নেয় আফিয়া ফারাজি কোলকে। সায়ান সেখানে মাথাটা ফেলে দিয়ে পাগলের মতো আওড়াতে থাকে, দাদি, আমার সুখ পাখিটা চলে যাচ্ছে। দাদি, ওকে আটকাও। আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ লাগছে। দাদি প্লিজ, ওকে আটকাও। সুখ ছাড়া কেউ বাঁচে বলো? আমি কিভাবে বাঁচবো? তুমি না বলেছিলে আমার পুতলিকে আমায় এনে দিবে? প্লিজ দাদি, দাও না এনে। দেখো, সে দূরে চলে যাচ্ছে, প্রতিবারের মতো আবার পালিয়ে যাচ্ছে। সায়নের আর্তনাদে বুক ভারী হয়ে ওঠে উপস্থিত সকলের। সে আর্তনাদে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে আফিয়া ফারাজির। নাতির আহাজারিতে তার বুকটা যেন ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে, কিন্তু তার কিছুই করার নেই।
প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। সে আজ পুনরায় সাক্ষী হলো আরেক উন্মাদ প্রেমিকের, যে প্রেমিক ভালোবাসা হারিয়ে কাঁদছে বাচ্চাদের মতো। ঘড়িতে বিকেল 4টা। পুরো বাড়িতে মেহমানি গিজ গিজ করছে। মিহিকে পার্লার থেকে আনা হয়েছে আরও 2 ঘন্টা আগে। তবে বরযাত্রী এখনও আসেনি। মূলত পারিবারিক সমস্যার কারণেই তারা বিয়ের সময় পিছিয়ে সন্ধ্যায় নিয়ে এসেছে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে। সমস্যাটা কী নিয়ে সে খুব ভালো করেই আন্দাজ করতে পারছে, যার দরুন তার ভয় হচ্ছে। ভয়ে ভয়ে সে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে চুপটি করে। প্রান্ত ভাইয়ার বলা কথাগুলোর পর সে আর ঘর থেকে বেরোয়নি, এমনকি নিচেও যায়নি। কিছুক্ষণ আগেই পারুল এসে তাকে এসব কথা জানিয়ে গিয়েছে। এরপর থেকেই তার চিন্তা হচ্ছে মামাদের নিয়ে, এই বাড়ির সম্মান নিয়ে। তার জন্য এ বাড়ির সম্মান নষ্ট হোক সেটা সে চায় না। তাছাড়া মিহি আপুর ভবিষ্যতও জুড়ে আছে এইসবের সাথে। প্রিয়ন্তী পুনরায় দীর্ঘশ্বাস ফেলে। তবে কি তার জন্য আবার সব কিছু ধ্বংস হয়ে যাবে? তার মায়ের মতো সেও তার মামাদের কাছে অপরাধী হয়ে যাবে? তার এসব এলোমেলো ভাবনার মাঝে কানে বাজে কাট কাট কিছু কথা। প্রিয়, তুই এখানে কি করছিস? নিচে যাসনি কেন? তুই কি তোর দানব বটটার ভয় এখানে লুকিয়ে আছিস? প্রিয়ন্তী হকচকিয়ে তাকায়। নিজেকে ধাতস্থ করে পিছু ফিরতেই তার চোখাচোখি হয় কাইফার সাথে। সহসাই তার চোখ জোড়া স্থির হয় কাইফার জিজ্ঞাসু মুখটার দিকে। কাইফা তারই দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। কাইফাকে দেখে প্রিয়ন্তী মুগ্ধ হয়ে তাকায়। আপাতমস্তক চোখ বুলাতেই দেখতে পায় কাইফা পরে আছে একটি নীল রঙের সুতি ঢিলেঢালা জামা, সেই সাথে পুরো মাথায় পেঁচিয়ে রেখেছে সেই রঙেরই একটি ওড়না। প্রিয়ন্তী ধীর পায়ে এগিয়ে যায় কাইফার দিকে। কাইফার ডান গালে হাত রেখে আহ্লাদে কণ্ঠে বলে, তোকে খুব সুন্দর লাগছে কাইফ। মনে হচ্ছে জামাটা তোর জন্যই কেনা হয়েছে। প্রান্ত ভাইয়ার পছন্দটা দারুণ না? কাইফা মুখ কুঁচকায়। সহসায় মুখে কাদো কাদো ভাব ফুটিয়ে তুলে ক্ষীণ কণ্ঠে বলে, তোর কি আমার প্রতি একটু মায়া দেওয়া নেই প্রিয়? তুই ওই আঙ্কেলের দেওয়া জামাটাই আমাকে পরতে দিলি। এখন যদি দেখি আমি তার দেওয়া জামাটা পরে ঘুরে বেড়াচ্ছি, তাহলে নিশ্চয়ই আমাকে কাদা পানিতে চুবাবে। প্রিয়ন্তী ফিক করে হেসে ফেলে। প্রিয়ন্তীকে হাসতে দেখে চুপসে যায় কাইফা। সে প্রিয়ন্তীকে হাসতে খুব কমই দেখেছে, যার দরুন চুপটি করে শুনতে থাকে প্রিয়ন্তীর হাসির সেই খিলখিলানো শব্দ। তুই প্রান্ত ভাইয়াকে আঙ্কেল ডাকিস কেন? বেচারা কত বিরক্ত হয় জানিস? প্রিয়ন্তীর প্রশ্নে ঘোর কাটে কাইফার। সহসাই ধীর পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ে চাঁদের রেলিংয়ে। সেখানে বসেই পা নাড়াতে নাড়াতে বলে, আঙ্কেলকে আঙ্কেল ডাকবো না তো কী ডাকবো? সে গুণে গুণে আমার থেকে 15 বছরের বড়, আর 5 বছর বড় হলেই নানা ডাকতাম। ইস, চান্সটা মিস করে ফেললাম। প্রিয়ন্তী পুনরায় হাসে। সহসাই তার চোখ যায় কাইফার ওড়না পেঁচানো হাতে। প্রিয়ন্তী ভীত হয়, এক দৌড়ে ছুটে গিয়ে দাঁড়ায় কাইফার গা ঘেঁষে। তার হাত দুটো নিজের হাতের মধ্যে পড়ে উৎকণ্ঠা নিয়ে বলে, তোর হাতে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? কাইফা এক লাফে নিচে নেমে দাঁড়ায়। প্রিয়ন্তীর হাত থেকে নিজের হাত দুটোকে ছাড়িয়ে নিয়ে পুনরায় সেগুলো লুকিয়ে ফেলে সন্তর্পণে। নিজেকে ধাতস্থ করে পালিয়ে যেতে যেতে বলে, তুই তাড়াতাড়ি নিচে আয়, আপুরা সবাই তোকে খুঁজছে। আমার একটা কাজ আছে দানবের বুড়ো ভাইয়ের সাথে। প্রিয়ন্তী হাঁ করে তাকিয়ে থাকে। দানবটাকে আর তার বুড়ো ভাইটাকে বুঝতে পারছে না সে। তখনই দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। প্রিয়ন্তী তটস্থ হয়, মাথার ঘোমটাটা ঠিক করে দৌড় লাগায় নিজের ঘরে। উদ্দেশ্য নামাজ আদায় করে তবেই নিচে যাবে। মিহিকে বসিয়ে রাখা হয়েছে বিয়ের স্টেজে। তার সাথে রয়েছে বাড়ির সকল কনিষ্ঠ সদস্যগণ। তারা কেউ কেউ ছবি তুলছে, তো কেউ কেউ মেতে রয়েছে হাসি মজায়। বাড়ির বড় সদস্যরা বসে রয়েছে স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে। তাদের চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আকস্মিক বিয়ের সময় পরিবর্তন হওয়ার উপস্থিতি অতিথিগণ তাদের নানান ধরনের প্রশ্নে জর্জরিত করছেন, কিন্তু তারা কোনো কিছুরই উত্তর দিতে পারছেন না। ঠায় বসে রয়েছেন মুখে কুলু পেটে। উত্তর দিবেনই বা কী করে? তারা তো সঠিকভাবে কিছু জানেনই না। কি থেকে কি হচ্ছে কোনো কিছুই তাদের মাথায় আসছে না। প্রান্ত বাবা চাচাদের অবস্থা দেখে সকল দায়িত্ব তুলে নেয় নিজের কাঁধে। বিয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাবারের তদারকি করা। আপাতত সেই কাজটাই করছে। সৌহার্দ্য বাড়িতে না থাকায় বাড়ির একমাত্র ছেলে হিসেবে তাকেই সব কিছু সামলাতে হচ্ছে একা হাতে। তবে তাকে কিছুটা সাহায্য করছে জারিফ। সেই ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রান্ত।
আঙ্কেল, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় কোথায় না খুঁজেছি। আকস্মিক ডাকে পিছু ফিরে তাকায় প্রান্ত। সহসাই তার চোখ জোড়া স্থির হয় কাইফার রক্তিম মুখটার উপর। হালকা রোদে তার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। সেই রোদে নীল ওড়না জড়ানো ফর্সা মুখশ্রীটা মাত্র অতিরিক্ত ফর্সা লাগছে। প্রান্ত ভ্রু কুঁচকে তাকায়। কাইফার আপাতমস্তক পর্যবেক্ষণ করতেই বুঝতে পারে সে পরে আছে প্রিয়ন্তীর জামা, যেটা সে নিজেই প্রিয়ন্তীকে গিফট করেছিল বিয়ে উপলক্ষে। প্রিয়ন্তীর জামায় কাইফাকে পুরো প্রিয়ন্তীর মতোই লাগছে। প্রান্ত ভরকায়। এদের মধ্যে এত মিলের কারণ বুঝতে পারে না সে। তার সব সময় মনে হয় তাদের বাহ্যিক বৈশিষ্ট্য আলাদা হলেও দুজন সত্তা একই। দুজনকে যেন সমানতালে পাল্লা দিয়ে বিতরণ করছে কোমলতার পবিত্রতা। কত কষ্টে আপনাকে খুঁজে পেয়েছি, আর আপনি আবার হারিয়ে গেলেন। এই জন্যই বলে বয়স হলে ভীমরতি পারে। কাইফার প্রশ্নে ঘোর কাটে প্রান্তের। সহসাই ভ্রুজোড়া কুঁচকে তাকায় কাইফার দিকে। কাইফার বিরক্তিমাখা মুখটার দিকে তাকিয়ে গা ছাড়া ভাব নিয়ে জিজ্ঞেস করে, কি সমস্যা? খুঁজছিস কেন? কাইফা উচ্ছ্বাসিত হয়। খুশি খুশি ভাব নিয়ে এক পা এগিয়ে এসে দাঁড়ায় প্রান্তের সামনে। পেছনে লুকিয়ে রাখা হাত দুটো সামনে মেলে গর্বের সহিত বলে, আপনার শার্টটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন কেমন চকচক ফকফক করছে। প্লিজ আমাকে ছানমুড়ি বানাবেন না? শেষ কথাটা এতটাই করুণ ছিল যে প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়। শার্টের সাথে ঝালমুড়ির হিসাব মিলাতে না পেরে পুনরায় প্রশ্ন করে, কিসের ঝালমুড়ির কথা বলছিস? তোর কি মাথার তার দু একটা ছেঁড়া? কাইফা তড়িৎ বেগে দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ তার মাথার তার ছেঁড়া নয়। তবে নিজেকে ধাতস্থ করে পুনরায় বলে, আপনি আপনার শার্টটা নিন, আমি চলে যাচ্ছি। প্রান্ত ভ্রু কুঁচকায়। কাইফার হাত থেকে শার্টটা তুলে নিতেই চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। পুরো শার্ট জুড়ে নীল নীল ছাপ পড়ে রয়েছে, সেই সাথে রয়েছে অসংখ্য ছোট বড় ছিদ্র। প্রান্ত কিরমিরিয়ে তাকায় কাইফার সামনে শার্টটা মেলে ধরে তেজি কণ্ঠে জিজ্ঞেস করে, এই মেয়ে, তুই কি শার্টটাকে ধুয়েছিস নাকি এটাকে কেটে মাছ ধরার জাল বানিয়েছিস? কাইফা চোখ পিটপিট করে তাকায়। সামনে ঝুঁকে চোখ গোল গোল করে দেখতে থাকে শার্টের উপর নিচ। শার্টের অবস্থা এতটাই খারাপ যে এপাশ থেকে ওপাশে সকল কিছু দেখা যাচ্ছে। কাইফা স্থির হয়, বুকে হাত বেঁধে সোজা হয়ে দাঁড়িয়ে মুখ কুঁচকে বলে, আমি শার্টটাকে সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছি, কিন্তু আপনার শার্ট এতটাই কম দামি যে আমার এই কোমল হাতের স্পর্শও সহ্যই করতে পারলো না। ছ্যা 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 ছ্যা। প্রান্ত আহাম্মকের মতো তাকিয়ে থাকে। তার এত দামি শার্টকে কম দামি বলছে। সহসাই তার চোখে মুখে রাগ ফুটে ওঠে। তবে নিজেকে ধাতস্থ করে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিস? দেখতে কেমন? কি রঙের? কাইফা মুখ কুঁচকে তাকায়। সে তো নাম দেখেনি কোনো ডিটারজেন্ট, তবে তার বৈশিষ্ট্য মনে আছে। তাই পুনরায় বুকে হাত বেঁধে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, লিকুইড ডিটারজেন্ট, নীল বোতল, লাল ক্যাপ। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাইফার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, স্টুপিড, ওটা ডিটারজেন্ট নয়, হারপিক। কাইফার চোখ বড় বড় হয়ে যায়। সহসাই মাথা অন্যদিকে ঘুরিয়ে জিভ পেয়ে কামড় দিয়ে বিড়বিড়িয়ে বলে, কাইফের বাচ্চা, তুই আবার উল্টাপাল্টা করে ফেলেছিস। এবার তোকে কে বাঁচাবে? কাইফা বাঁকা হাসে। নিজেকে ধাতস্থ করে মুখে কাদো কাদো ভাব ফুটিয়ে তুলে ক্ষীণ কণ্ঠে বলে, আপনি কি আমাকে হারপিকে চুবাবেন আঙ্কেল? বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না ওটা হারপিক। পারুলি তো বলেছে নীল বোতলে ডিটারজেন্ট আছে, তাই আমি ওটাকে ডিটারজেন্টই ভেবেছিলাম। সরি। প্রান্ত পুনরায় ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। কাইফার কাছাকাছি গিয়ে খপ করে তার হাত দুটো টেনে ধরতেই ভয়ে ভয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলে কাইফা। দীর্ঘ সময় প্রান্তের কোনো হেলদোল না দেখে পুনরায় চোখ পিটপিট করে তাকায় প্রান্তের দিকে। সহসাই দেখতে পায় প্রান্ত তার হাতের দিকে তাকিয়ে আছে ভ্রু কুঁচকে। কাইফা বিস্মিত হয়। আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই প্রান্ত বলে ওঠে, দুপুরে খেয়েছিস? কাইফা মাথা নাড়িয়ে না বোঝায়। মেলে রাখা হাত দুটোর দিকে তাকিয়ে ঠোঁট উল্টে ক্ষীণ কণ্ঠে বলে, হাতে জ্বালা করছে। প্রান্ত বিরক্ত হয়, যার দরুন কাইফার হাত দুটো টেনে এনে বসায় রক্তিম জবা ফুল গাছের নিচে। সেখানে পেতে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে তার দিকে তাকিয়ে থাকে নিষ্পলক। কাইফা ভ্রু কুঁচকে তাকাতেই নিজেকে ধাতস্থ করে ধূপধাপ পা ফেলে চলে যায় খাবার আনতে। মেয়েটা তাকে বড্ড জ্বালাচ্ছে। ভেবেছিল কঠিন একটা শাস্তি দিয়ে সোজা করে ফেলবে, কিন্তু তার আগে সে হাত পুড়িয়ে বসে আছে।
প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে। মিনিট তিনেকের মাথায় খাবারের প্লেট হাতে দ্রুত গতিতে বসে পড়ে কাইফার সামনে পেতে রাখা চেয়ারে। প্রান্তের আকস্মিক আগমনে কাইফা হকচকিয়ে যায়, যে এতক্ষণ আনমনে আশেপাশের পরিবেশ দেখায় ব্যস্ত ছিল। কাইফা তেতে ওঠে, তেজি কণ্ঠে কিছু বলতে যাবে তার আগে প্রান্ত কাট কণ্ঠে বলে, হা কর, কথা বললেই চড়িয়ে তোর দাঁত ফেলে দিব। কাইফা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, সহসায় ভ্রু কুঁচকে তাকায় প্রান্তের দিকে। এই বুড়ো আঙ্কেলের থেকে একসাথে ভালো আর খারাপ ব্যবহার দুটোই তার হজম হচ্ছে না, যার দরুন মুখ কুঁচকে বিড়বিড়িয়ে বলে, আপনি আমাকে কি হিসেবে খাইয়ে দিচ্ছেন? নানা দাদা না আঙ্কেল হিসেবে? কাইফার বোকা বোকা প্রশ্নে সহসায় রাগ গলে যায় প্রান্তে, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় খানিকটা। নিজেকে ধাতস্থ করে খাবারের লোকমা মাখিয়ে কাইফার মুখে পুড়তে পুড়তে ক্ষীণ কণ্ঠে বলে, হুম, প্রণয় নেহাব চৌধুরীর বাবা হিসেবে। ঘড়িতে রাত 12টা। মিহির বিদায় হয়েছে আরও 4 ঘন্টা আগে। বিয়ে শেষ হতে না হতেই বাড়ির অতিথি কমতে শুরু করে তড়িৎ গতিতে। অতিথি শূন্য হয় বাড়িটা, এখন প্রায় নিশ্চুপ। সকল কোলাহল থেমে গিয়ে পুরো বাড়িটা যেন ক্রমশই ডুবে যাচ্ছে নিস্তব্ধতায়। বাড়ির সকল সদস্যরা এতক্ষণে ঘুমিয়ে কাত, তবে চোখে ঘুম নেই রাহেলা বেগমের। তার মনের মধ্যে এক অস্থিরতা বিরাজ করছে, যার দরুন সে বসে বসে মোহাম্মদের জীবনী পড়ছে। তার পাশেই ঘুমিয়ে আছে প্রিয়ন্তী আর কাইফা। তখনই ধীর পায়ে রুমের সামনে এসে দাঁড়ায় সৌহার্দ্য। সহসাই তার চোখ জোড়া স্থির হয় ক্ষীণ আলোয় জলজল করা প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার উপর। সৌহার্দ্য লম্বা একটা শ্বাস টানে। ক্ষীণ আলোয় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটা দেখে তার সারাদিনের ক্লান্তি উবে যায় কর্পূরের ন্যায়। সৌহার্দ্য স্থির হয়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়ায় দরজার সাথে। তখনও তার চোখ জোড়া স্থির প্রিয়ন্তীর উপর। সে ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। মুনাফ দাদা ভাই, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। রাহেলা বেগমের ডাকে ঘোর কাটে সৌহার্দ্যের। সহসাই নিজেকে ধাতস্থ করে নির্লিপ্ত ভঙ্গিতে হেঁটে এসে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। তাদের উচ্চতার পার্থক্য অনেক হয়। ফট করে হাঁটু গেড়ে বসে পড়ে মেঝেতে। সৌহার্দ্যের এহেন কাণ্ডে মুখ টিপে হাসে রাহেলা বেগম। সৌহার্দ্য প্রিয়ন্তীর মুখোমুখি বসে তার হাতখানা চেপে ধরে সেটার উল্টো পিঠ ঠেকায় নিজের গালে। প্রিয়ন্তীর দিকে কিছুটা ঝুঁকে ঘোর লাগা কণ্ঠে বলে, বাবুনি বউ, আই মিস ইউ পাখি। সৌহার্দ্যের ক্ষীণ স্বরের কথাটা কানে আসতে মৃদু হাসে রাহেলা বেগম। মুখে সেই হাসি হাসি ভাব বজায় রেখেই সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করে, মুনাফ দাদা ভাই, তুমি প্রিয় নানুকে খুব ভালোবাসো তাই না? রাহেলা বেগমের প্রশ্নে চোখ তুলে তাকায় সৌহার্দ্য। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারাদিন শেষে সে মাত্রই বাড়ি ফিরেছে। রাহেলা বেগম চিহ্নিত হন, যার দরুন পুনরায় উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে, দাদা ভাই, তুমি ঠিক আছো? শরীর খারাপ করছে? রাহেলা বেগমের প্রশ্নে প্রিয়ন্তীর দিকে চোখ ঘুরায় সৌহার্দ্য। সেখানে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলে, আমি টায়ার্ড দাদি, আমার বউটাকে নিয়ে যাই প্লিজ। রাহেলা বেগম মৃদু হাসে। সহসাই সে বুঝতে পারে তার নাতির দুর্বলতার জায়গা কোনটা, যার দরুন তিনি মুগ্ধ হয়ে দেখতে থাকেন সৌহার্দ্য আর প্রিয়ন্তীকে। মুগ্ধতা নিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝায়। দাদির অনুমতি পেতে সৌহার্দ্য উঠে দাঁড়ায়। কম্বলসহ প্রিয়ন্তীকে কোলে নিয়ে হাঁটা ধরতেই হুড়মুড়িয়ে উঠে বসে কাইফা। ঘুম ঘুম চোখে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আরে আরে, বউ নিয়ে যাচ্ছে ভালো কথা, সাথে কম্বলটাও নিয়ে যাচ্ছেন কেন? কাইফার কথায় নড়ে চড়ে ওঠে প্রিয়ন্তী। তার ওড়না জড়ানো ঘুমন্ত মুখটা পড়ে আছে সৌহার্দ্যের বুকের বাম পাশে। সৌহার্দ্য ভ্রু কুঁচকে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর ঘুমের ব্যাঘাত ঘটায় কাইফার দিকে ফিরে ক্ষীণ কণ্ঠে বলে, ডোন্ট মেক সাউন্ড, শি উইল অ্যাওয়েক। বলেই হাঁটা ধরে রুমের বাহিরে। কাইফা চুপসে যায়। অন্যদিকে ঘুরে রাহেলা বেগমের কোমর জড়িয়ে ধরে পুনরায় তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ঘুমাতে ঘুমাতে বিড়বিড়িয়ে বলে, বউ আর কম্বল তো নিয়েই যাচ্ছেন, সাথে বালিশের বিছানাটাও নিয়ে যেতেন দানব দুলা ভাই। রাহেলা বেগম উচ্চ শব্দে হেসে ওঠে। নিজেকে ধাতস্থ করে টেবিল ল্যাম্পটা নিভিয়ে সেও জড়িয়ে ধরে কাইফাকে। দুজনের গায়ে কম্বল জড়িয়ে নিয়ে তিনিও পাড়ি জমায় ঘুমের রাজ্যে। সৌহার্দ্য ধীর পায়ে এগিয়ে আসে সিঁড়ির দিকে। আধো আলো আধারের সিঁড়ির কাছাকাছি আসতে প্রিয়ন্তী পুনরায় নড়ে চড়ে ওঠে।
যার দরুন আরেকটু ঘেঁষে ঘুমায় সৌহার্দ্যের বুকে। সৌহার্দ্য থামে, তার হৃদের স্পন্দন বাড়ছে দ্রুত গতিতে। মেয়েটা তাকে ক্রমশই দুর্বল করে তুলছে। সহসায় সে ঝুঁকে তাকায় প্রিয়ন্তীর ঘুমন্ত মুখটার দিকে। সেখানে চোখ জোড়া স্থির রেখে হিসিয়ে বলে, বউ ডোন্ট মেক মি কন্ট্রোললেস। তুই এখনো ছোট। কিন্তু কে শোনে কার কথা? বরং সৌহার্দ্যের কথা শেষ হতেই প্রিয়ন্তী আরও লেপ্টে ঘুমায় সৌহার্দ্যের প্রশস্ত বুকে। সৌহার্দ্য স্তম্ভিত হয়, ভ্রুকুচকে বিড়বিড়িয়ে বলে, প্রিয়, কি সাংঘাতিক মেয়ে তুই! কি সুন্দর আমার কথার অবদ্ধ হচ্ছিস। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সৌহার্দ্য মাথা নিচু করে হাসে। অবাধ্য বউটাকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে হাঁটা ধরে সিঁড়ি বেয়ে। এক পা করে হাঁটতে হাঁটতে আবেশিত কণ্ঠে জানান দেয় তার প্রগাঢ় অনুভূতির কথা। ধরণীতে রাতের শেষ প্রহর চলমান, টুপটাপ করে পড়া শীতল কুয়াশা বিন্দু মাটির প্রতিটি কণাকে সিক্ত করছে ছন্দ তুলে। সেই সাথে ভালোবাসায় সিক্ত হচ্ছে একজোড়া নবদম্পতি, যারা একে অপরকে কাছে পাওয়ার উন্মাদনায় কাটিয়েছে 4 বছর। আজ তাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে এক অন্যের কাছে পাওয়ার বৈধতা, যার দরুন নিস্তব্ধ রজনীতে তারা মেতে রয়েছে ভালোবাসা আদান প্রদানে। তবে তাদের ছাড়িয়ে ফারাজি নিবাসের সকলেই তখন ঘুমে নিমজ্জিত। সকলে ঘুমে নিমজ্জিত থাকলেও চোখে ঘুম নেই সায়ানের। সে ফ্লোরে হাঁটু গেড়ে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে। তার নির্ঘুম রক্তিম চোখ জোড়া নিষ্পলক তাকিয়ে আছে সামনের দেয়ালে, যেন সে খুব মনোযোগ সহকারে কিছু একটা দেখছে, খুঁজছে অথবা অনুভব করছে। কথাগুলো বলেই অট্টহাসিতে ফেটে পড়ে দেয়ালে উপস্থিত অবয়বটি। সায়ন হেলে দুলে উঠে দাঁড়ায়, টাল সামলাতে না পেরে 2 পা এদিক সেদিক ফেলতে থাকে এলোমেলোভাবে। তবে নিঃশাক্ত চোখ দুটো সব ঝাপসা দেখছে। তবে তার কানে স্পষ্ট বাজছে সামনে থাকা অবয়বটির বিদ্রুপ মাখানো হাসি। সেই হাসির শব্দে তার কানে সূচের ন্যায় ফুটছে, সেই সাথে অন্তরে আগুন জ্বলাচ্ছে প্রবল প্রতিশোধের। মিস্টার লুজার প্রেমিক, জানেন আপনার পুতুলি এখন আমার পরিচয় নিয়ে ঘুরছে। সে এখন রাফিদা আহমেদ প্রিয়ন্তী থেকে মিসেস প্রিয়ন্তী মুনাফ চৌধুরী হয়েছে। কিন্তু আপনি কিচ্ছু করতে পারলেন না, আর কিছু করতে পারবেনও না। হেরে গেলেন আপনি। কিভাবে জানেন? কারণ তার নিঃশ্বাসটাও এখন আমার নামে চলছে, আবার সেটা ভারীও হচ্ছে আমার নামে। ইউ নো হোয়াট আই মিন? শেষের হিসিসানুষ কথাটা কর্ণঘুরে পৌঁছাতেই তীব্র হুঙ্কারে গর্জে ওঠে সায়ন। সহসায় তীব্র আক্রোশে সর্বশক্তি দিয়ে হাতে ধরা অ্যালকোহলের বোতলটা ছুঁড়ে মারে সামনের দেয়ালে, যার দরুন সেটা দেয়ালে আঘাত পেয়ে চূর্ণ বিচ্ছন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মেঝেতে। সায়ান চুল খামচে ধরে, মাথা নিচু করে কান দুটো চেপে ধরে পাগলের মতো আওড়াতে থাকে, প্লিজ মিস্টার মুফান, আমার পুতলিকে ছুবেন না, প্লিজ প্লিজ, ওকে স্পর্শ করবেন না। আই বেগ ইউ। আমি ওকে ভিক্ষা চাইছি আপনার থেকে, ওকে দিয়ে দিন আমায় প্লিজ। আপনি যা বলবেন আমি তাই করব। প্রয়োজনে সারা জীবন আপনার গোলামি করে যাব, পায়ের নিচে পড়ে থাকবো কুকুরের মতো। তো ওকে আমায় দিয়ে দিন, আমায় দিয়ে দিন। আমি ওকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব আপনার চাকর হয়ে। প্লিজ প্লিজ মিস্টার মুফান, প্লিজ দিয়ে দিন না আমায় আপনার বউটাকে। সায়ন শান্ত হয়, শার্টের হাতায় চোখের পানি মুছে পুনরায় এসে বসে আগের জায়গায়, যেন এতক্ষণ কিছুই হয়নি। সায়নের এই পাগলামি চলছে প্রায় 3 ঘন্টা যাবৎ। সেই মুহূর্তেই হাসে, মুহূর্তেই কাঁদে, আবার মুহূর্তেই চেঁচামেচি আর ভাঙচুর করে। তার এই পাগলামির সাক্ষী একটি ছোট্ট কুকুরছানা, যে চুপটি করে ভীত চোখে সায়নের সামনে পাগলামি দেখে যাচ্ছে প্রতি মুহূর্তে। সায়ন যখন শান্ত হয় তখন সে আদুরের সুর তুলে সায়নের গা ঘেঁষে বসে, আবার যখন উত্তেজিত হয় তখন গুটিসুটি পায়ে দূরে এসে বসে থাকে ভীত চোখে। সায়নকে পুনরায় শান্ত হতে দেখে সহসাই সাদা লোমাবৃত কুকুর ছানাটির লেজ নাড়িয়ে ছুটে আসে সায়নের দিকে। সায়নকে মাথা নিচু করে থাকতে দেখে আদুরের সুর তুলে ডাকতে থাকে অনবরত। সে ডাকে, সায়ন চোখ তুলে তাকায়। মালিকের মুখটা চোখে ভাসতে কুকুর ছানাটি লাফিয়ে গিয়ে বসে পড়ে সায়নের কোলে। পরম মমতায় জিহ্বা বের করে লেহন করতে থাকে সায়নের অশ্রুসিক্ত ভেজা মুখখানা। গেট ফর মি দোষ, আদারওয়াইজ আই উইল কিল ইউ।
সায়ানের হুঙ্কারে চুপসে যায় তোষ, যার দরুন ভীতু হয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সায়ানের কোলে। হাত পা গুটিয়ে শুতে গেলেই ঝনঝন শব্দে কেঁপে ওঠে তার গলায় বাঁধা ঝুমকোখানা। সায়ান ভ্রু কুঁচকে তাকায়, সহসাই কুকুর ছানাটিকে হাতে তুলে নেয় তড়িৎ বেগে। নিজেকে ধাতস্থ করে তার গলায় বাঁধা ঝুমকোটাকে দেখতে থাকে অপলক দৃষ্টিতে। সায়ানের দৃষ্টি কোমল হয়ে আসে, যার দরুন কুকুর ছানাটিকে বুকের মাঝে জাপটে ধরে আলতো স্পর্শে। জানিস তোকে এখানে কেন নিয়ে এসেছিলাম? আমার পুতলির জন্য। ও কুকুরকে বড্ড ভয় পায়, পুরো বাচ্চাদের মতন। ভেবেছিলাম তোকে নিয়ে ওর ভয় কাটাবো। প্রথম প্রথম হয়তো একটু ভয় পাবে, ভয়ে আমাকে ঝাপটে ধরবে, মুখ লুকাবে আমার বুকে। তা দেখে আমার হাসি পাবে। বাচ্চা বউকে ভয় দেখিয়ে ভালোবাসা নিচ্ছে, কি সাংঘাতিক ট্রিক্স না বল? সায়ান থামে, মুখে হাসি ফুটিয়ে চোখ ঘুরায় কুকুর ছানাটির দিকে। কুকুর ছানাটি তার বুকে লেপ্টে রয়েছে, হয়তো এতক্ষণ যাবৎ সে এটার জন্যই তার মালিকের আশেপাশে ঘুরঘুর করছিল। জানিস তোর নামটাও আমি ওর সাথে মিলিয়ে রেখেছি, তোষ। তোদের দুজনের নাম মিলে হয়তো প্রিয়তোষ, যার অর্থ আনন্দ বা পরিতৃপ্তি। তুই যেমন ওর ভয় কাটিয়ে ওর সঙ্গী হয়ে ওকে আনন্দ আর তৃপ্তি দিতি, ঠিক তেমনই ওকে পেয়ে আমিও আনন্দিত আর পরিতৃপ্তি হতাম, সুখের সংসার সাজাতাম দুজন মিলে। সায়ান পুনরায় থামে, তার চোখ ঝাপসা হয়ে আসছে। তার আনন্দ তার কাছ থেকে হারিয়ে গিয়েছে, জড়িয়ে গিয়েছে অন্যের সাথে। টুপ করে তার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে মাথা তুলে তাকায় তোষ। সে যেন আদুরে দৃষ্টিতে তাকিয়ে ব্যঙ্গাতুর সুরে আওড়াচ্ছে, তুমি একটা মেয়ের জন্য পাগলামি করছো, তাও আবার যে কিনা অন্যের ঘরের বউ। সে মনিও। সায়ানের চোয়াল শক্ত হয়ে ওঠে, তার কোমল দৃষ্টি সহসায় পরিণত হয় হিংস্র দৃষ্টিতে, যার দরুন সে এক ঝটকায় কুকুর ছানাটিকে ফেলে দেয় মেঝেতে। আকস্মিক আঘাতে তীব্র ব্যথায় গুঙিয়ে ওঠে তোষ, লেজ গুটিয়ে সরে যেতে নিতেই সায়ান গর্জিয়ে বলে ওঠে, গেট আউট ফ্রম মাই হাউস। সে একটা মেয়ে নয়, সে আমার সব কিছু, বুঝেছিস? সে আমার সব কিছু। যেখানে আমার পুতলির জায়গা নেই সেখানে তোরও কোনো জায়গা নেই। নাও গেট লস্ট ইমিডিয়েটলি। তখনই নিঃশব্দে সায়ানের রুমের সামনে এসে দাঁড়ায় সারা। সারাকে দেখে তোষ ছুটে যায় তার কাছে। সারার পায়ের সামনে দাঁড়িয়েই তাকে রাখতে থাকে আদুরে সুর তুলে, কিন্তু সারার সেদিকে খেয়াল নেই। তার চোখ জোড়া তখনও তাক করা সায়ানের বিধ্বস্ত মুখটার দিকে। সে বাড়িতে এসেছিল মূলত সায়ানের জন্যই। বিয়ে বাড়িতেও সে সায়ানকে খুঁজেছিল, কিন্তু কোথাও পায়নি তাকে, যার দরুন এ বাড়িতে এসেই বাড়ি দেখার নাম করে পুরো বাড়িতে খোঁজ লাগায় সায়ানের। কিন্তু বরাবরের মতো সে আবারও ব্যর্থ হয় সায়ানের খোঁজ পেতে। কিন্তু এবার সে সফল হয়েছে। সকলে ঘুমিয়ে পড়লে ও সে চুপটি করে শুয়েছিল ঘুমের ভান ধরে। সকলে যখন গভীর ঘুমে তলিয়ে যায় তখনই সে চুপটি মেরে বেরিয়ে আসে তার ঘর থেকে। ভয়ে ভয়ে দূরে দূরে বুকে পুরো বাড়িতে খুঁজতে থাকে সায়ানকে। অবশেষে কাঁচ ভাঙার শব্দ অনুসরণ করে খুঁজে পায় কাঙ্ক্ষিত ব্যক্তিটির ঘর। হঠাৎ পায়ে তোষের কামড়ে ঘোর কাটে সারার, যার দরুন চোখ ঘুরিয়ে তাকায় শুভ্ররাঙা কুকুর ছানাটির দিকে। তোষকে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সহসাই তাকে কোলে তুলে নেয় পরম যত্নে। আলতো হাতে মুছে দিতে থাকে তোষের মাথার উপরিভাগ। আবেশে তোষ পুনরায় গুটিয়ে যায় সারার বুকে। তোষকে গুটিয়ে যেতে দেখে সারা মৃদু হেসে চোখ ঘোরায় সায়ানের আলোক সম্পূর্ণ রুমটার দিকে। আশেপাশে চোখ বুলাতেই তার শান্ত চোখ জোড়া স্থির হয় মেঝেতে পড়ে থাকা কয়েকটি খালি অ্যালকোহলের বোতলের উপর। সারা ভ্রু কুঁচকায়, পুনরায় চোখ ঘোরাতে দেখতে পায় পুরো রুমের ফ্লোর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য সিগারেটের পোড়া অংশ আর ভাঙা আসবাবপত্র। তোষকে কোলে নিয়েই সারা ধীর পায়ে এগিয়ে আসে সায়ানের দিকে। সারার উপস্থিতি টের পেয়ে চোখ তুলে তাকায় সায়ান। সহসাই মাথা নিচু করে বাঁকা হেসে নেয় সন্তর্পণে। সারা আর চোখে সায়ানের হাবভাব পর্যবেক্ষণ করে। সায়ানকে চোখ ঘোরাতে দেখে সে টুপ করে মেঝেতে বসে পড়ে সায়ানের গা ঘেঁষে। সায়ান নড়ে চড়ে বসে। দুজনের মাঝে দূরত্ব বাড়াতেই সারা আর একটু চেপে বসে সায়ানের দিকে। তোষের গায়ে হাত বুলাতে বুলাতে আমতা আমতা করে জিজ্ঞেস করে, এই কুকুরছানাটা কি আপনার?
কি মিষ্টি দেখতে, একদম খেয়ে ফেলতে ইচ্ছে করছে। জানেন, কুকুর ছানা আমার খুব পছন্দ। আচ্ছা, ওর নাম কি? সারার প্রশ্নে পুনরায় চোখ তুলে তাকায় সায়ান, তবে সায়ানের রক্তিম চোখ জোড়া দেখে খানিকটা মিয়ে যায় সারা। চোখ নামিয়ে পুনরায় কুকুর ছানাটির গায়ে হাত বুলাতে বুলাতে আমতা আমতা করে জিজ্ঞেস করে, ওর গলায় এটা কিসের ঝুমকো বাঁধা? দেখতে ভারী সুন্দর। আমি কি এটা নিতে পারি? আপনাকে না হয় অন্য একটা এনে দিব। সায়ান তড়িৎ বেগে তোষকে কেড়ে নেয় সারার থেকে। তোষের গলা থেকে ঝুমকোটা খুলে সেটাকে চেপে ধরে বুকের মধ্যিখানে। বড় বড় শ্বাস টেনে সারার উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে বলে, ডোন্ট ডেয়ার টু টস ইট এগেইন। এটা শুধু একটা ঝুমকো নয়, এটা আমার নিঃশ্বাস নেওয়ার শেষ কারণ। সারার মুগ্ধ হয়ে দেখে, যার দরুন সায়ানের পাগলামি খানিকটা মুখ লুকিয়ে হাসে নিঃশব্দে। সারার রুমে প্রবেশ করার পরপরই সে অনেক কিছু আঁচ করতে পেরেছে। রুমের পরিবেশ আর সায়ানের অভিব্যক্তি সব কিছুই যেন তার চোখের সামনে স্পষ্ট তুলে ধরেছিল সায়ানের দুর্বলতাকে, সেই সাথে তুলে ধরেছিল কোনো কিছু হারিয়ে ফেলার প্রবল যন্ত্রণাকে। তবে তার অবাধ্য মন সেটা মানতে চাইছে না। কোনো কিছু না মেনে যদি সুখে থাকা যায় তাহলে সুখটাই সই। সারা পুনরায় মৃদু হাসে। সারার হাসির সে মৃদু শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় সায়ান। সহসাই তার চোয়াল শক্ত হয়ে আসে তীব্র আক্রোশে, যার দরুন ঝুমকোটাকে মুঠোয় পুরে ঘাড় কাত করে ক্ষীণ স্বরে বলে, মিস সারা মেহনাত চৌধুরী বিয়ে করবে আমায়? সারা তড়াক করে চোখ তুলে তাকায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারে না। আচ্ছা, সে কি ঠিক শুনলো নাকি এটা তার মতিভ্রম? সারা তটস্থ হয়। সায়ানকে তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আশেপাশে চোখ ঘুরিয়ে পুনরায় দেখতে থাকে বিধ্বস্ত রুমটাকে। সে বিধ্বস্ত রুমটা যেন তাকে হিসিয়ে বলছে, শোনো মেয়ে পাগলি, ভালোবাসার অন্ধ হয়েও না। এই পুরুষটাই তোমাকে বিধ্বস্ত করবে আমাদের মতন, ধ্বংস করবে প্রতিদিন প্রতিনিয়ত। আমরা সহ্য করতে পারলেও তুমি পারবে তো? সারা চোখ ঘুরায়। সায়ানকে তার দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকিয়ে থাকতে দেখে সব বিধ্বস্ত রুমটাতে বিড়বিড়িয়ে বলে, পারবো, খুব পারবো। ভালোবাসায় বিধ্বস্ত না হতে পারলে সেটা আবার কিসের ভালোবাসা? এই ভালোবাসার জন্য আমি মৃত্যুকেও কবুল করতে প্রস্তুত, সজ্ঞানে স্বেচ্ছায়। ভোরের আলো ফুটতেই জানালার পর্দা ভেদ করে আসা সূর্যের কিরণে ঘুম ভেঙে যায় প্রিয়ন্তীর, যার দরুন চোখ পিটপিট করে তাকাতেই তার চোখ জোড়া স্থির হয় শুভ্র সিলিংয়ের দিকে। প্রিয়ন্তী ভ্রু কুঁচকায়। এটা তো তার নানুর ঘর নয়। তার স্পষ্ট মনে আছে সে গতকাল রাতে কাইফার সঙ্গে তার নানুর ঘরে ঘুমিয়েছিল। তাহলে এটা কার ঘর? প্রিয়ন্তী ভীত হয়। ভয়ে গুটিয়ে যেতেই গলায় কার উষ্ণ নিঃশ্বাসের স্পর্শে পুনরায় বুকটা ধক করে ওঠে তার। প্রিয়ন্তী তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। সহসায় তার চোখ জোড়া স্থির হয় সৌহার্দ্যের ঘুমন্ত মুখটার উপর, যে তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ঘুমাচ্ছে বাচ্চাদের মতো। তবে তার ঘুমন্ত মুখটা গোজা প্রিয়ন্তীর গলার ভাঁজে। প্রিয়ন্তী পুরো মাথায় ওড়না পেঁচিয়ে রাখলেও সৌহার্দ্যের উত্তপ্ত নিঃশ্বাসের ওড়না ভেদ করে তার কাঁধ আর গলা ছুঁয়ে দিচ্ছে। প্রিয়ন্তী মিয়ে যায়। এতক্ষণ ভয়ে গুটিয়ে গেলেও এখন গুটিয়ে যায় লজ্জায়, যার দরুন খানিকটা নড়ে চড়ে উঠতেই ভ্রু কুচকায় সৌহার্দ্য। প্রিয়, ডোন্ট ডিস্টার্ব। তুই কি একটু চুপচাপ শুয়ে থাকতে পারিস না? প্রিয়ন্তী স্থির হয়। চোখ ঘোরাতেই দেখতে পায় সৌহার্দ্যের এক হাত তার পেট জড়িয়ে রেখেছে। প্রিয়ন্তীর হাড় হিম হয়ে আসে, শরীরটাও মৃদু কাঁপতে থাকে অস্বস্তিতে। তবে নিজেকে ধাতস্থ করে ক্ষীণ স্বরে বলে, আমাকে ছেড়ে দিন, নিচে যাব। আপনার পাশেই কোলবালিশ রাখা আছে, ওটাকে জড়িয়ে ঘুমান। প্রিয়ন্তীর কথায় সৌহার্দ্য মৃদু হাসে। বাচ্চা বউয়ের অবুঝ পানায় তাকে আরেকটু কাছে টেনে নিয়ে তার ওড়না জড়ানো গলায় আরও গভীরে মুখ ডুবায়। মুখটাতে সেখানে রেখেই হিসিয়ে বলে, বউ বালিশ থাকতে কোল বালিশ জড়াবো কেন? জানিস ওটা কত আদুরে? প্রিয়ন্তী স্তব্ধ হয়ে যায়। কথাটা শুনে হাত পাও যেন জমে যায় বরফের ন্যায়। তবে তার বুক কাঁপছে। কেন কাঁপছে বুঝতে পারছে না, যার দরুন প্রিয়ন্তী পুনরায় ঘাড় বাঁকিয়ে তাকায় সৌহার্দ্যের দিকে। ঘাড় বাঁকাতেই তার বাম গাল গিয়ে ঠেকে সৌহার্দ্যের কপালে। সৌহার্দ্য হুড়মুড়িয়ে উঠে বসে। এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে দিয়ে প্রিয়ন্তীর গাল হাতড়াতে থাকে পাগলের মতো। প্রিয়ন্তী ভরকায়। সৌহার্দ্যের এই অদ্ভুত আচরণ বোধগম্য হচ্ছে না তার।
যার দরুন সহসায় ভ্রু কুঁচকে তাকায় সৌহার্দ্যের দিকে। তখন সৌহার্দ্য অধৈর্যের ন্যায় বলতে থাকে, প্রিয়, তোর কি শীত করছে? গাল দুটো এমন ঠান্ডা হয়ে আছে কেন? জ্বর এসেছে? আমাকে আগে বলিসনি কেন? তুই কবে বড় হবি বলতো? আমাকে কবে একটু শান্তি দিবি? কথাগুলো বলতে বলতে প্রিয়ন্তীকে আরও একটা কম্বলে মুড়িয়ে দেয় সৌহার্দ্য। কম্বল জড়ানো শেষ হতেই তার হাত দুটো চলে যায় প্রিয়ন্তীর মাথায়। সে ভ্রু কুঁচকে চিহ্নিত ভঙ্গিতে প্রিয়ন্তীর মাথা ও গালের চারপাশের ওড়নাটা ঠিক করে দিতে থাকে অধৈর্যের ন্যায়। প্রিয়ন্তী বিস্মিত হয়, ড্যাব ড্যাব করে দেখতে থাকে সৌহার্দ্যের পাগলামি। সৌহার্দ্য বড় একটা শ্বাস টেনে স্থির হয়। প্রিয়ন্তীর কোনো হেলদোল না দেখে সহসাই তাকে একটানে বসিয়ে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। প্রিয়ন্তী কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সৌহার্দ্যের আকস্মিক করা কাজে মুখটা হা হয়ে যায় কিঞ্চিত। সৌহার্দ্য পুনরায় পেছন থেকে আরও একটা কম্বল দিয়ে জড়িয়ে নেয় প্রিয়ন্তীকে। 3টে কম্বলের ভারে প্রিয়ন্তী লেপ্টে যায় সৌহার্দ্যের বুকে। সেখান থেকে চোখ পিটপিট করে তাকায় জানালার দিকে। জানালা দিয়ে আসা মৃদু বাতাসে জানালার সেই পর্দাগুলো নড়ছে। সেই বাতাসে প্রিয়ন্তীর গাল দুটো ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই লোকটা কী সব উল্টাপাল্টা ভাবছে। প্রিয়ন্তী ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, তার দম বন্ধ হয়ে আসছে। এভাবে কেউ পেঁচিয়ে ধরে বুঝি? সহসায় সে মাথা তুলে তাকায় সৌহার্দ্যের দিকে। প্রিয়ন্তীকে মাথা তুলে তাকাতে দেখে সৌহার্দ্য ফটাফট প্রিয়ন্তীর গাল দুটো চেপে ধরে। প্রিয়ন্তীর মুখটা নিজের মুখ বরাবর এনে হিসিয়ে বলে, ঠান্ডা কমেছে? না কমলে বল, আমার ছোঁয়ায় উষ্ণ করে দিই। প্রিয়ন্তীর কান গরম হয়ে আসে, হাত পা শিরশির করে ওঠে অজানা অনুভূতিতে, যে অনুভূতির সাথে সে এখনও পরিচিত নয়। তবে সহসায় নিজেকে সৌহার্দ্যের থেকে ছাড়িয়ে এক লাফে নেমে পড়ে বিছানা থেকে। মাথায় দেওয়া ওড়নাটা ঠিক করতে করতে পালিয়ে যেতে যেতে বলে, কমেছে, আপনি ঘুমোন, আমি আসছি। প্রিয়ন্তীর এহেন কাণ্ডে সৌহার্দ্য থ মেরে বসে থাকে। ব্যাপারটা মাথায় আসতে মৃদু হাসি ফুটে ওঠে মুখ জুড়ে, যার দরুন মাথা নিচু করে হেসে নেয় খানিকটা। প্রিয়ন্তীর চলে যাওয়া দরজাটার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলতে থাকে, দিস ইজ নট ফেয়ার পাখি, তোর তো লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকানোর কথা। ঘড়িতে সকাল 8টা। নোটপ্যাড আর কলম হাতে বাগানের ঠিক মধ্যিখানে দাঁড়িয়ে আছে কাইফা। তার সামনেই 3টা রিক্সা আর 5টা ভ্যান গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়ানো। তার সাথে আসা ডেকোরেশনের লোকগুলো একে একে সবগুলো চেয়ার টেবিল তুলে দিচ্ছে ভ্যান গাড়িতে। আর সৌহার্দ্য বর্ধক কাপড় ও ফুলগুলোকে তুলে দিচ্ছে রিকশায়। কাইফা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই হিসাব করছে ভ্রুকুশকে। তখন জগিং শেষে বাড়িতে প্রবেশ করে প্রান্ত আর জারিফ। কাইফাকে ভ্রুকুশকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই এসে দাঁড়ায় কাইফার সামনে। কাইফাকে দেখে জারিফের মুখে হাসি ফুটলো, পকেটে হাত গুজে ভ্রুকুশকে তাকায় প্রান্ত। কাইফাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে সহসা চোখ ঘুরিয়ে তাকায় আকাশের পানে। সূর্যটা বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে, যার দরুন সকাল সকালই তেজ ছড়াচ্ছে ধরণীতে। সেই তেজের উত্তাপে প্রায় সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবে এই উত্তাপকে উপেক্ষা করে গায়ে শাল জড়িয়ে রেখেছে কাইফা। মূলত সেই কারণে প্রান্ত ভ্রুকুশকে তাকিয়ে আছে কাইফার দিকে। এই মেয়েটার মাথায় সমস্যা আছে জানতো, তবে এই মেয়েটা যে গন্ডার ও সেটা আজ জানলো। কি করছো ঝগড়াবতী? জারিফের ডাকে বিরক্তিতে নোটপ্যাড থেকে চোখ তুলে তাকায় কাইফা। সহসায় জারিফকে তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে সে বিরক্তি দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় তড়িৎ বেগে, যার দরুন মুখে মেকি হাসি ফুটিয়ে তুলে কাটকাট কণ্ঠে বলে, লাশগুনি। জারিফ ভ্যাবাচাকা খায়। সে এতক্ষণ ঝুঁকে দাঁড়িয়ে থাকলেও কাইফার উত্তরে হানমনে সোজা হয়ে দাঁড়ায় ধীর গতিতে। বিস্ময় যেন চোখের পলকে ফেলতে ভুলে গিয়েছে বেচারা। জারিফের এহেন কান্তে মুখ লুকিয়ে হাসে প্রান্ত। তার ছেঁড়া মেজে তার মাথার ঠাটটাও ছেড়ে দেবে ভাবতেই পুনরায় মাথা নিচু করে হাসে নিঃশব্দে। জারিফ ধাতস্থ হয়, মাথা এদিক সেদিক ঘুরিয়ে লাশ খুঁজতে থাকে। তবে লাশ নামক কোনো কিছুর নিশানা না পেয়ে পুনরায় জিজ্ঞেস করে, লাশ কোথায়? এখানে তো সব চেয়ার টেবিল। কাইফা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, এক হাত কোমরে বেঁধে কাটকাট কণ্ঠে বলে, যখন দেখতেই পাচ্ছেন এখানে চেয়ার টেবিল আছে, তাহলে জিজ্ঞেস করছেন কেন কি গুনছি? জারিফ চুপসে যায়। বোকা বোকা প্রশ্ন করার জন্য খানিকটা লজ্জিত হয়, তবে নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে তখনই ছুটে আসে পারুল। কাইফাকে দেখে হাঁপাতে হাঁপাতে বলে, কাইফা বুবু জলদি চলো, প্রিয় বুবু তোমার লাইকা খাওয়ান লইয়া বইয়া রইছে। হ্যাঁ কইছে তোমারে না খাওয়াইয়া চাইতে দিব না, দরকার হইলে বাইন্দা রাখবো তোমারে।
কাইফা পুনরায় বিরক্ত হয়, যার দরুন পারুলের দিকে ফিরে বিরক্তিতে বলে, আমি এখন খেতে পারবো না, দেখছিস না কত কাজ আমার, শ্বাস ফেলার সময়টুকুও নেই। তুই বরং তোর প্রিয় বুবুকে নিয়ে গিয়ে বল আমি অক্কা পেয়েছি। পারুল চোখ পিটপিট করে তাকায়। অক্কা পাওয়া মানে বোধগম্য না হতেই মাথা চুলকায় কতক্ষণ, তবে নিজেকে ধাতস্থ করে মিনমিনিয়ে জিজ্ঞেস করে, আফা, অক্কা পাওয়া মানে কি? কাইফা চোখ উল্টে তাকায়, নোটপ্যাডে পুনরায় লিখতে লিখতে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, মানে অনেক বেশি ব্যস্ত হওয়া। কাইফার কথায় ফিক করে হেসে ফেলে জারিফ, তবে দাঁত কিরমিরিয়ে প্রান্ত বলে ওঠে, স্টুপিড, ওটাকে অজ্ঞা পাওয়া বলে না। অজ্ঞা পাওয়া মানে মরে যাওয়া, ওটা হবে অতিশয় ব্যস্ত হওয়া, যার অর্থ অনেক বেশি কাজের চাপ। কাইফা বোকা হাসে। তার গ্রামার খারাপ এটা জানতো, তবে ব্যাকরণেরও যে খারাপ সেটা জানতো না, যার দরুন পারুলের হাত দুটো চেপে ধরে তাড়াহুড়ায় বলে, ঠিক আছে চল, আমি খাইয়ে নিচ্ছি, বেঁধে টেধে রাখার দরকার নেই। কাইফা এক পা এগিয়ে যেতেই কাইফার সামনে হুড়মুড়িয়ে এসে দাঁড়ায় জারিফ। সহসাই পা দুটো থেমে যায় কাইফার। জারিফের দিকে ভ্রু কুঁচকে তাকাতেই জারিফ আমতা আমতা করে বলে ওঠে, তুমি চাইলে আমি তোমার কাজটা করে দিতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কাইফা বিরক্ত হয়, ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কাট কাট কণ্ঠে বলে, লাগবে না আঙ্কেল, ধন্যবাদ। জারিফ আহাম্মকের মতো তাকিয়ে থাকে। সহসাই তার চোয়াল ঝুলে সামনের দিকে হেলে পড়ে। এই মেয়েটি তাকে আঙ্কেল বলছে, তাকে কোন দিক দিয়ে আঙ্কেলের মতো লাগে? রিক্সাওয়ালা ভাইয়া, আপনারা কাজগুলো গুছিয়ে নিন, আমি খাবার শেষ করে এক্ষুনি আসছি। বলেই পারুলের সাথে গটগট পায়ে বাড়ির ভেতর চলে যায় কাইফা। জারিফ এতক্ষণ হাঁ করে থাকলো, এবার তার চোখ বেরিয়ে আসার উপক্রম। এই মেয়েটা তার মতো সুদর্শন ছেলেকে আঙ্কেল বলছে, তার সামনে দাঁতহীন সাদা দাড়িওয়ালা বৃদ্ধের ভাইয়া বলছে, লাইক সিরিয়াসলি? জারিফ চোখ ডলে, পুনরায় বুড়ো রিক্সাওয়ালাগুলোর দিকে তাকিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসে প্রান্তের দিকে। প্রান্তের কোনো হেলদোল নেই, সে নির্বাক ভঙ্গিতে তাকিয়ে আছে বাড়ির প্রধান ফটকের দিকে। ভাই, এম আই লুকিং লাইক ওয়ান্ড ম্যান? নো, ইউ আর নট। জারিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে। কাইফাও পারুলের চলে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, আমার কি ওর নাম ঝগড়াপতি না দিয়ে পাগলপতি দেওয়া উচিত? প্রান্ত মৃদু হাসে, বাড়ির দিকে পা বাড়াতে বাড়াতে ক্ষীণ স্বরে বলে, যন্ত্রণাহীন মাথা ব্যথা। ঘড়িতে সকাল 9টা। বাড়ির সকল সদস্য নাস্তার টেবিলে উপস্থিত। কন্যা বিদায়ের পর থেকে বাড়িতে থমথমে পরিবেশ বিরাজ করছে। সেই পরিবেশকে আরও ভারী করে তুলছে উপস্থিত সকলের ফেলা দীর্ঘশ্বাস। সকলে যেন বারবার দীর্ঘশ্বাস ফেলে তাদের কষ্টের গভীরতার জানান দিচ্ছে, যার দরুন সকলেই খাবার বাদ দিয়ে চুপচাপ বসে আছে খাবার টেবিলে। নিষ্প্রাণ নিস্তেজ বাড়িটা যেন ক্রমশই হারিয়ে যাচ্ছে নিশ্চুপতায়। প্রিয়ন্তী সকলকে এক মনে খাবার বেড়ে দিচ্ছে আর সন্দিহান দৃষ্টিতে সকল কিছু পর্যবেক্ষণ করছে। বাড়ির এই পরিবেশের সাথে সে পরিচিতি নয়, যার দরুন আর চোখে তাকায় তার বড় মামার দিকে। তার বড় মামা মুখে হাত দুটো ঠেকিয়ে বসে রয়েছে গাম্ভীর্যতা নিয়ে, যেন মুখে সেই গাম্ভীর্যতা দিয়ে কষ্ট লুকাতে চাইছে সুনিপুণভাবে, কিন্তু সেই কষ্টটা আরও প্রকাশ পাচ্ছে সেই মলিন মুখবায়বে। প্রিয়ন্তী দীর্ঘশ্বাস ফেলে, চোখ ঘুরিয়ে পুনরায় তাকায় তার বড় মামির দিকে, যে খাবার প্লেট সামনে নিয়ে বসে রয়েছে অশ্রু সিক্ত নয়নে। খাবার প্লেটের দিকে তাকিয়ে তিনি বারবার চোখের জল মুছছে শাড়ির আঁচলে। তার 2 মেয়ের 1 মেয়েও আজ বাড়িতে নেই, যার দরুন তার কষ্টটা যেন দ্বিগুণ পরিমাণে বেড়ে গিয়েছে। তার বড় মেয়ের মতো একদিন যে ছোটটাকেও এভাবে বিদায় দিতে হবে ভেবেই বুকটা ফেটে যাচ্ছে তার। মা, এভাবে কান্না করছো কেন? তোমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছো, জমের বাড়ি নয়। প্রান্তের বিরক্ত সূচক কথাটা কানে আসতেই ফ্যাস ফ্যাস করে কেঁদে ওঠে মোহনা চৌধুরী। শ্বশুর বাড়ি যে জমেরই বাড়ি সেটা এই ব্যাটা ছেলেদেরকে কে বোঝাবে? তারা তো আর জানে না একটা মেয়েকে নতুন সংসারে গিয়ে কত কি মানিয়ে নিতে হয়, কত কিছু সহ্য করতে হয় মুখ বুঝে, কত শখ আহ্লাদ বিসর্জন দিতে হয় অন্যের খুশিতে। সেটা যদি জানতো তাহলে কখনোই এসব বলতো না। মোহনা চৌধুরী শাড়ির আঁচলে চোখ মুছে নেয়। খাবারে মনোযোগ দিতেই নওশেদ চৌধুরী খাবার মুখে পুড়তে পুড়তে বলে ওঠে, প্রিয় মা, কাইপ কি চলে গিয়েছে?
ওকে কোথাও দেখছি না যে। প্রিয়ন্তী হাত থেমে যায়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকা হাত কসলাতে কসলাতে বলে, হ্যাঁ মামা। তুই ওকে থাকতে বলিসনি কেন? ও না হয় আমাদের সাথে মিহির শ্বশুর বাড়ি যেত। মেয়েটা 2 দিন ছিল, আরেকটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো? নওশাদ চৌধুরীর কথায় সকলে খাওয়া থামিয়ে তাকায় তার দিকে। এই কথাটা তাদের মাথাতেও এসেছে, যার দরুন কাইফা চলে যাওয়ার কথা শুনে সকলেই ভ্রু কুঁচকে তাকায় প্রিয়ন্তীর দিকে। তবে এইসবের মাঝে কোনো হেলদোল নেই প্রান্ত, শাহানা চৌধুরী আর সাহারা খাতুনের। তারা এক মনে খাবার খেয়েই যাচ্ছে। বাড়ির সকল মেহমান চলে গেলেও রয়ে যায় সাহারা খাতুন, সেই সাথে রয়ে যায় জারিফ, মানহা আর সিয়ারা। জারিফ চৌধুরী ভিলাতে থাকলেও গতকালই মিহির শ্বশুরবাড়ি চলে গিয়েছে মানহা আর সিয়ারা। আমি বলেছিলাম মামা, কিন্তু ও আমার কথা শোনেনি। যখনই শুনেছে আমি যাব না, তখনই ও বেঁকে গিয়েছে। ও নিজেও যাবে না বলে। তাছাড়া ওর মাও নাকি অসুস্থ, তাই তাড়াহুড়ো করেই চলে গিয়েছে। প্রিয়ন্তীর কথা শেষ হতেই নবাব চৌধুরী বলে ওঠে, তুই যাবি না কেন? আমরা সকলেই তো যাচ্ছি। প্রিয়ন্তী চুপসে যায়। সে যেতে চাচ্ছে না দুটো কারণে। প্রথমত, সে কখনো বাড়ির বাইরে কোনো প্রোগ্রামে যায়নি, আর দ্বিতীয়ত সায়ানের জন্য। সে আবার ওখানে গেলে সায়ান কি না কি করে বসে সেটা নিয়েও একটু একটু ভয় হচ্ছে তার। তবে নিজের ভয়টা সামলে নিয়ে নবাব চৌধুরীর উদ্দেশ্যে আমতা আমতা করে বলে, আমার এসব ভালো লাগে না মামা। আমি না হয় বাড়িতেই থাকি, নানু আর পারুলও তো থাকবেই বাড়িতে। তোমরা যাও। নবাব চৌধুরী খাওয়ায় মনোযোগ দেয়। সে জানতো প্রিয়ন্তীর থেকে এমনই একটা উত্তর পাবে, যার দরুন সে আর ব্যাপারটাকে ঘাটায় না। তবে দীর্ঘশ্বাস ফেলে নওশাদ চৌধুরী, মেয়েটা একদম তার মায়ের বিপরীত হয়েছে। তার মা যতটা চঞ্চল ছিল, সে যেন ততটাই শান্ত। তাদের কথার মাঝেই নূর চৌধুরী বলে ওঠে, প্রিয়, মুনাফ এখনও ওঠেনি। সকলেই তো নাস্তার টেবিলে উপস্থিত, তাহলে ও আসেনি কেন? তুই তো ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসতে পারিস। ওকে সকালের সাথে নাস্তা করতে দেখলে আমাদেরও ভালো লাগে। প্রিয়ন্তী আড়ষ্ট হয়, লজ্জায় মিয়ে গেলেও চোখ তুলে তাকায় সিঁড়ির দিকে। সে যখন উঠেছে তখন তো লোকটা জেগেই ছিল, তাহলে এখনো নিচে নামছে না কেন? সে কি একবার যাবে তাকে ডাকতে? প্রিয়ন্তী কথাটা ভাবলেও তার মন সায় দেয় না, যার দরুন নূর চৌধুরীর উদ্দেশ্যে মিহি সুরে বলে, তুমি চিন্তা করো না মামা, সকলের খাওয়া শেষ হলেই আমি গিয়ে ওনাকে খাবার দিয়ে আসবো। আমাকে খাবার দিবেন না বৌমনি? ট্রাস্ট মি, আই এম সো মাচ হাংরি। কথাটা কানে আসতেই কেঁপে ওঠে প্রিয়ন্তী। কেউ যেন তার কানের কাছে এসে কথাটা বলল, যার দরুন তার ঘুমটা ভেদ করে লোকটির গরম নিঃশ্বাস পৌঁছায় প্রিয়ন্তীর কানে। প্রিয়ন্তী তড়িৎ বেগে পাশ ফিরে তাকায়। সহসাই তার চোখাচোখি হয় সায়ানের সাথে। প্রিয়ন্তীকে তার দিকে ফিরতে দেখে চোখ টিপে সায়ান। প্রিয়ন্তী ভরকায়, অস্বস্তিতে মাথা নুয়ে ফেলতে সায়ান মুচকি এসে তার পাশ কাটিয়ে গিয়ে চেয়ারে বসে পড়ে নিঃসংকোচে। সায়ানের এহেন কাণ্ডে উপস্থিত সকলেই বিস্মিত হয়। হঠাৎ এত সকালে সায়ানের আগমন কারোরই বোধগম্য হচ্ছে না। তবে তার এহেন কাণ্ডে খাওয়া থামিয়ে ভ্রুকুচকে তাকায় প্রান্ত। এই ছেলের হাবভাব তার ঠিক লাগছে না। মুখে কেমন অদ্ভুত রকমের হাসি, সেই হাসিতেই যেন কারো ধ্বংস লেখা আছে, মিশে আছে কোনো কিছু ছিনিয়ে নেওয়ার আক্রোশ। সকলকে চুপচাপ বসে থাকতে দেখে চোখ তুলে তাকায় সায়ান। সকলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বলে, আপনারা বুঝি বাড়ির জামাইকে এভাবে আপ্যায়ন করেন? দিস ইজ নট ইমপ্রেস। সায়ানের এই কথায় সকলে আরেক দফা বিস্মিত হয়। সায়ান হাতে একটা আপেল তুলে নেয়, সেটাতে কামড় বসাতে গিয়ে পুনরায় চোখ তুলে তাকায় সকলের দিকে। সকলকে তার দিকে বিস্মিত নয়নে তাকিয়ে থাকতে দেখে সহসাই ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। নিজেকে ধাতস্থ করে সামনের দিকে ঝুঁকে সকলের উদ্দেশ্যে হিসিয়ে বলে, বিশ্বাস হচ্ছে না? ডু আই প্রুভ ইট? কীভাবে প্রুভ করব? বাসর করে? বাড়ির তিন কর্তার মুখে সহসাই কাঠিন্যতা ছেয়ে যায়। এই ছেলে রীতিমতো তাদের সাথে অসভ্যতা করছে, যার দরুন নওশাদ চৌধুরী গর্জিয়ে ওঠে। রাগে গিজগিজ করতে করতে উচ্চস্বরে বলে, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। তুমি কাদের সাথে কথা বলছো জানো? আর একবার অসভ্যতা করলে থাপড়িয়ে তোমার গাল লাল করে ফেলবো।
সায়ান মৃদু হাসে, পেছন দিকে হেলে গিয়ে মাথা ঝুঁকিয়ে ফেলে পেছনের দিকে। সেখানে কতক্ষণ মাথা এদিক সেদিক ঝাঁকিয়ে হুট করে আবার সামনের দিকে হেলে বসে। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই ভরকায়, তবে অনড় হয়ে বসে থাকে নওশেদ চৌধুরী। সায়ান বসেছে ঠিক তার সামনের চেয়ারে, যার দরুন তার দিকে হেলে চোখে চোখ রেখে ক্ষীণস্বরে বলে, কুল শ্বশুরমশাই কুল। এই বয়সে এতটা উত্তেজিত হওয়ার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর আপনাকে দেখে শুনে রাখার দায়িত্ব তো আমারই বলুন। আপনার একমাত্র মেয়ের জামাই বলে কথা। এই পর্যায়ে উপস্থিত সকলের মাঝে বোমা বিস্ফোরিত হয়। সকলে চোখ বড় বড় করে তাকায় সায়ানের দিকে। তবে প্রতিবাদ করে ওঠে শাহানা চৌধুরী। চেয়ার থেকে দাঁড়িয়ে তীব্র আক্রোশে বলে, এই ছেলে, কি যা তো বলছো? মাথা ঠিক আছে তোমার? সাত সকালে এসে এমন বাজে বাজে বকছো কেন? নেশা টেশা করে এসেছো নাকি? সায়ান পুনরায় মৃদু হাসে। আগের জায়গায় ফিরে এসে নির্লিপ্ত ভঙ্গিতে কামড় বসায় হাতে ধরা আপেলে। আপেল চিবোতে চিবোতে দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকের দিকে। সেখানেই চোখ জোড়া স্থির করে গলা উঁচিয়ে ডাকে, মিস্টার সায়ান ফিরাজি, কাম ইন। সায়ানের দৃষ্টি অনুসরণ করে উপস্থিত সকলেই দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকের দিকে। তখনই ধীর পায়ে বউ সাজে বাড়িতে প্রবেশ করে সারা। তার গায়ে জড়ানো একটা সুতির লাল শাড়ি। সাদা মাটা শাড়িটায় তাকে দেখতে কোনো নিচু বংশের বউয়ের মতোই লাগছে। সেই সাথে মাথায় জড়িয়ে রেখেছে লাল রঙা একটা নেটের ওড়না। তার ফর্সা মুখশ্রী জুড়ে কোনো প্রসাধনীর ছাপ নেই, আর নেই গায়ে জড়ানো কোনো স্বর্ণালঙ্কার, যার দরুন তাকে বউ বউ না লাগলেও সদ্য বিবাহিত কোনো নারীর মতোই লাগছে। মেয়ের এই অবস্থা দেখে শাহানা চৌধুরীর বুকটা ধক করে ওঠে। সহসাই ছুটে গিয়ে জাপটে ধরে মেয়ের নববধূ সাজের দেহখানাকে। মেয়ের গালে হাত রেখে আদরে সুরে বলে, সারামা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন লাগছে কেন? কোথায় ছিলি এতক্ষণ? আর এমন কম দামি শাড়ি পরে ঘুরছিস কেন? খোল এক্ষুনি। জানিস না এমন কম দামি শাড়ি আমাদের বাড়ির কাজের লোকও পরে না? সারা মলিন হাসে। গায়ে জড়ানো শাড়ির আঁচলটা দুহাতে খামছে ধরে ক্ষীণ স্বরে বলে, এটাকে কম দামি বলবে না মা, এটা আমার স্বামীর দেওয়া শাড়ি, তাই এটার দাম অতুলনীয়। জানো, এই কম দামি শাড়িটাই আমার কাছে মহামূল্যবান, যেটার মূল্য টাকাই হয় না, ভালোবাসাই হয়। সারার এহেন কথায় শাহানা চৌধুরী বিস্ফোরিত নয়নে তাকায় সারার দিকে। এতক্ষণে শাহানা চৌধুরীর দেখা দেখি সকলেই তড়িঘড়ি ছুটে যায় ড্রয়িং রুমে। তবে নওশেদ চৌধুরী ঠায় দাঁড়িয়ে থাকে মূর্তির ন্যায়। তার তখনও বিশ্বাস হচ্ছে না তার মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে নববধূ সাজে, যার দরুন পলকহীন তাকিয়ে থাকে মেয়ের রক্তিম মুখশ্রীর দিকে। তার আদুরে মেয়েটা যে এমন একটা কাজ করতে পারে সেটা সে এখনও মানতে পারছে না, যার দরুন সোফার দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে আওড়াতে থাকে, আচ্ছা, এটা কি তার স্বপ্ন? সে কি চোখে ভুল দেখছে? হবে হয়তো। আজই গিয়ে একবার চোখে ডাক্তার দেখিয়ে আসবে। সোফার কাছাকাছি আসতেই গায়ের ভার ছেড়ে ধপ করে সোফায় বসে পড়ে নওশেদ চৌধুরী। তার এরূপ আকস্মিক ঘটনায় সকলেই চমকে তাকায় তার দিকে। সকলে এগিয়ে আসতে চাইলেও তার আগে ছুটে আসে সারা। বাবার বেগতিক অবস্থা দেখে তড়িঘড়ি করে মেঝেতে বসে পড়ে হাঁটু গেড়ে। বাবার দুহাত নিজের মুঠোয় পুড়ে ডলতে থাকে অধৈর্যের ন্যায়। সারা বাড়িতে প্রবেশ করার পর থেকে লজ্জায় মাথা নুয়ে রেখেছে বাড়ির বাকি দুই কর্তা। তাদের বাড়িতে এমন এক ঘটনা ঘটেছিল বহু বছর আগে, যার শাস্তি তারা আজও ভোগ করছে। বয়ে বেড়াচ্ছে সেই কলঙ্কের বোঝা। তাদের কাছে এরকম বিয়ে মানে অভিশাপ। তবে কি আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল? আবারও তাদের সংসারে নেমে এলো আরেক অভিশাপ? বাবা, কি হয়েছে তোমার? শরীর খারাপ করছে? পানি খাবে? পারুল, যা তো, বাবার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, তাড়াতাড়ি যা। পারুল দূরে দাঁড়িয়েছিল চুপটি করে, যার দরুন আদেশ পাওয়া মাত্রই ছুটে যায় পানি আনতে। সেকেন্ড কয়েক বেরোতেই পানির গ্লাস হাতে ছুটে আসে সারার কাছে। সারা হাত উঁচিয়ে গ্লাসটা নিয়ে তুলে ধরে নওশেদ চৌধুরীর মুখের সামনে। নওশেদ চৌধুরী চোখ তুলে তাকায়।
মেয়ের অন্যায়ের কথা মাথায় আসতে তীব্র আক্রোশে গ্লাসটা ছুঁড়ে ফেলে, সশব্দে চড় বসায় সারার গালে। সারা টাল সামলাতে না পেরে অপর দিকে হেলে পড়ে, তবে নিজেকে সামলে পুনরায় অশ্রুসিক্ত নয়নে তাকায় বাবার দিকে। যে বাবা তার গায়ে কখনো ফুলের টোকাও লাগতে দেয়নি, সেই বাবাই কিনা আজ তাকে চড় মারল। সারার চোখে অশ্রু ভর করে, টুপ করে সেটা গড়িয়ে গিয়ে পড়ে নওশেদ চৌধুরীর পায়ে। নওশেদ চৌধুরী পা সরিয়ে নেয়, মুখ ফিরিয়ে কাট কাট কণ্ঠে বলে, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। যে মেয়ে আমার মান সম্মান রাখে না সেই মেয়ের মুখও আমি দেখতে চাই না। আমি মনে করব আমার একটা মেয়ে ছিল যে আজ এই মুহূর্ত থেকে আমার কাছে মৃত। সারা স্তব্ধ হয়ে যায়, বিস্ময়ে কোল থেকে হাত দুটো ফ্লোরে গড়িয়ে পড়তেই ঝনঝন শব্দ তুলে হাতে থাকা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেই শব্দে সারা চোখ ঘুরিয়ে তাকায় চুড়িগুলোর দিকে। এগুলো তার বিয়ের চুড়ি, দাম কম কিন্তু মূল্য অনেক। সেই ভাঙা চুড়ির দিকে সারা তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করে, এই চুড়িগুলোর মতো কি তার মনটাও ভাঙলো? তবে কি একজনের ভালোবাসা পাওয়ার লোভে সকলের ভালোবাসা হারালো? যার জন্য সকলের ভালোবাসা হারালো, তার ভালোবাসা পাবে তো সে, নাকি তার সকল বিসর্জন বিষাদে পরিণত হবে? সারা চোখ তুলে তাকায়, অশ্রুসিক্ত নয়নে দৃষ্টি নিক্ষেপ করে সায়ানের দিকে। সায়ান ভাবলেশীনভাবে একের পর এক কামড় বসাচ্ছে আপেলে, যেন এখানে কোনো সিনেমা চলছে আর সে খুব দারুণভাবে সেটা উপভোগ করছে। সারা মলিন হাসে। যেই লোকটাকে তার পাশে দাঁড়ানোর কথা, সেই লোকটা দিব্যি বসে আছে তাকে এমন পরিস্থিতিতে ফেলে। সারা ধাতস্থ হয়, আশেপাশে তাকাতেই দেখতে পায় সকলেই মাথা নুয়ে রেখেছে লজ্জায়। লজ্জায় নাকি অস্বস্তিতে বুঝতে পারছে না সে অন্যায় করেছে সেটা সে জানে। তবে কি সেই অন্যায়ের শাস্তি হিসেবে তাকে চিরকালের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে? আর কখনো কি সে এ বাড়িতে আসতে পারবে না? মায়ের আদুরে মেয়ে আর বাবার আহ্লাদি হতে পারবে না? সারার চোখ ফেটে কান্না বেরিয়ে আসে, অবাধ্য চোখের জলগুলোকে যেন কিছুতেই আটকাতে পারছে না, যার দরুন আশেপাশে সব কিছু ঝাপসা দেখছে। সারা উঠে দাঁড়াতে নিলেই ছুটে আসে প্রিয়ন্তী। সারার সাথে সে নিজেও বসে পড়ে নওশেদ চৌধুরীর পায়ের কাছে। আলতো স্পর্শে সারার হাত দুটো তুলে নেয় নিজের হাতের মুঠোয়। ভাঙা চুড়িতে সারার হাত কেটে গিয়েছে, যার দরুন সেখান থেকে টুপটাপ রক্ত গড়িয়ে পড়ছে। প্রিয়ন্তী নিজের ওড়নায় সারার হাত দুটো পেঁচিয়ে ধরে। সারা চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে, মুগ্ধ হয়ে দেখতে থাকে বাচ্চা মেয়েটির দায়িত্ববোধ। সকলে তার থেকে মুখ ফিরিয়ে নিলেও এই মেয়েটি কি সুন্দর তাকে আপন করে নিচ্ছে। মামা, তুমি কি আপুর এইটুকু ভুল মাফ করতে পারো না? প্লিজ। জানো তো অভিমানে মানুষ হারায়, যেমনটা আমার মা হারিয়ে গিয়েছে। তুমি কি চাও সারা আপু আমার মায়ের মতো হারিয়ে যাক? প্রিয়ন্তীর কথায় বুকটা ধক করে ওঠে নওশেদ চৌধুরীর। সহসায় ভীতি ছড়িয়ে পড়ে তার চোখে মুখে, যার দরুন তড়া করে মুখ ঘুরিয়ে তাকায় সারার দিকে। সারাকে দাঁড় করিয়ে তড়িৎ বেগে জাপটে ধরে বুকের মধ্যিখানে। তার বোনের মতো তার মেয়েটাও একই অন্যায় করেছে ঠিকই, তবে সে চায় না তার একই ভুলের কারণে তার মেয়েটাও হারিয়ে যাক তার বোনের মতো। তার এই মেয়েটা যে তার বড্ড আদুরে। নওশেদ চৌধুরীর চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে, অশ্রুসিক্ত নয়নে আদুরে কণ্ঠে বলে, মা, আম্মা, এমনটা কেন করলি মা? বাবাকে একবার বলতি, বাবা নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়েটা দিতাম। জানিস তো আমার বোনটাও এমন ভুল করেছে, আবার হারিয়েও গিয়েছে। আমি চাই না তুইও হারিয়ে যা। পেরু আমাকে ফাঁকি দিয়েছে, কিন্তু আমি তাকে ফাঁকি দিতে দেব না, কিছুতেই দেব না। আমার বোনটাকে আমি ছুঁতে পারিনি বহুকাল। ছোট্টবেলার মতো হাত ধরে হাঁটতে পারি না ইচ্ছে হলে। জানিস আমার কষ্ট হয়, বুকটা ফেটে যায় অসহ্য যন্ত্রণায়। সেই ব্যথাটাই সহ্য করে বেঁচে আছি এতকাল। পুনরায় সেই একই ব্যথা সইবার ক্ষমতা আমার নেই মা। এবার হয়তো দমটা বন্ধ হয়ে মারা যাব।
কথাগুলো শেষ হতেই নওশেদ চৌধুরীকে শক্ত করে জাপটে ধরে সারা। সে নিজেও চুপচাপ চোখের জল ফেলতে থাকে বাবার সাথে। বাবা মেয়ের এরূপ দৃশ্যে উপস্থিত সকলের নয়ন অশ্রুসিক্ত হয়ে ওঠে। তবে পুনরায় আরেক দফায় প্রিয়ন্তীর উপর মুগ্ধ হয় বাড়ির উপস্থিতি সদস্যগণ, যার দরুন নওবাব আর নূর চৌধুরী এগিয়ে এসে মাথায় হাত রাখে প্রিয়ন্তীর। সেভাবে না বললে হয়তো মান সম্মানের ভয়ে তারা পুনরায় একই ভুল করত, হয়তো পুনরায় তারা হারিয়ে ফেলতো বাড়ির আরও একটি স্নিগ্ধ ফুলকে। এত কিছুর মাঝেও কোনো হেলদোল নেই শাহানা চৌধুরী। সে তখনও দূরে দাঁড়িয়ে স্তব্ধ নয়নে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়ের হঠাৎ এরূপ সিদ্ধান্তের কোনো কুল কিনারা পাচ্ছেন না তিনি। তখনই কলা হাতে ধীর পায়ে শাহানা চৌধুরীর দিকে এগিয়ে আসে সায়ান। তার প্রথম এবং দ্বিতীয় প্ল্যানটা সাকসেসফুল হওয়ায় সহসাই মুখে মৃদু হাসি ফুটে ওঠে সকলের অগোচরে। সে চেয়েছিল সারাকে বিয়ে করে এ বাড়িতে প্রবেশ করতে, কিন্তু সেটা যে এত সহজেই হয়ে যাবে সেটা সে ভাবতেও পারেনি। যার দরুন শাহানা চৌধুরীর দিকে এগিয়ে যেতে যেতে এক পলক তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, থ্যাংক ফর হেল্পিং মি পুতলি। এখন থেকে আমার এই বাড়িতে আসা যাওয়া হবে তোমার জন্য বিশেষ সারপ্রাইজ। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সায়ান স্থির হয়ে দাঁড়ায় শাহানা চৌধুরীর সামনে। সহসাই তার চোখাচোখি হয় শাহানা চৌধুরীর ঘৃণিত দৃষ্টির সাথে। সায়ান মাথা নিচু করে হাসে। শাশুড়ি মায়ের ভাবভঙ্গি বুঝতে পেরে কিছুটা ঝুঁকে হিসিয়ে বলে, আনহেলদি মাদার ইন ল, মেয়ের জামাই পছন্দ হয়েছে? উফ সরি, আনহেলদি বলে ফেললাম। অবশ্য আপনি আনহেলদি, খুব অস্বাস্থ্যকর সবার জন্য, বিশেষ করে আমার পুতলির জন্য।